সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে বিকেলে সর্বদলীয় বৈঠক, বিএনপি থেকে যাবে একজন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস, 19 জানুয়ারি থেকে কার্যকর। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু, দিনের প্রথম ম্যাচে লড়ছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্য অংশীজন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল 4টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে বৈঠকে বিএনপি থেকে শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজকে যে বৈঠক, সেটিতে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, আমরা জানতে পেরেছি যে বৈঠকে বিএনপি থেকে শুধুমাত্র একজন আসবেন। আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, আপনি যেটি বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি আসলে চূড়ান্ত করতেই মূলত আজকের এই বৈঠকটি সর্বদলীয়, অর্থাৎ সর্বদলীয় একটি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আর আপনি যেটি শেষ প্রশ্ন করেছেন সেটি যদি বলি, তাহলে বিএনপি আসলে এই বৈঠকে আসবে কিনা এটি নিয়ে সকাল থেকে একটা অনিশ্চয়তা ছিল, তবে সেই অনিশ্চয়তাটি কেটে গেছে। আপনি খবরও বলছিলেন, তো সেই জায়গা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এখানে যুক্ত হবেন এই বৈঠকে। তিনি এরই মধ্যে তার বাসা থেকে বের হয়েছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আসলে এর বাইরে আর তেমন কিছু নেই। অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের মতোই বিএনপির পক্ষ থেকেও এই প্রতিনিধিকেই আসলে দলের পক্ষ থেকে পাঠানো হবে, এমন একটি তথ্যই কিন্তু সর্বশেষ আছে। আর আপনাকে একটু বলতে চাই যে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকের যে সময়টি আছে সেই সময়টি কিন্তু একেবারেই বেলা 4টায়। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো অন্যান্য যে রাজনৈতিক দল বা কোনো দল বা কোনো যে অন্যান্য যে জোটগুলো আছে তাদের পক্ষ থেকে কিন্তু কেউই এখন পর্যন্ত এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছায়নি। তো এটি একটি তথ্য আপনাকে দিতে পারি। তবে নির্ধারিত যে সময়টি রয়েছে সেই সময়েই আসলে যারা আছেন, অংশীজন যারা আছেন, এই যে জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি চূড়ান্ত করতেই মূলত আজকের এই বৈঠকটি রয়েছে। তো বৈঠকটি শুরু হওয়ার পরেই আমরা কিন্তু আসলে বিস্তারিত জানাতে পারবো যে যেটি নিয়ে এত আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত আজকের এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত হয় কিনা, ঘোষণাপত্রটা চূড়ান্ত হয় কিনা, এমন একটা খুবই আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা দর্শকদের জানাতে পারবো। মুন্নি। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এর আগে সকাল থেকে কারা ফটকের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, আপনি তো সেখানে আছেন, সেখানকার বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে 17 বছর কারাবাসের পর সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু মুক্তি লাভ করেছেন এবং তার মুক্তি লাভে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বসিত দেখা গেছে। সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে দলীয় যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং আনন্দ উল্লাস করেছেন। কিছুক্ষণ আগেই তাকে কিন্তু তারা বরণ করে নিয়েছেন এবং আনন্দ উল্লাসের মাধ্যমে বিভিন্ন প্লে কার্ড এবং স্লোগান এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা বরণ করে নিয়ে তারা কিন্তু বিভিন্ন সড়কে তারা প্রদক্ষিণ করছেন। এর আগে 2007 সালের 28শে মে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রয়েছেন, তিনি কিন্তু আটক হয়েছিলেন। এর পরবর্তীতে তিনি বিভিন্ন মামলায় কিন্তু তার কারাদণ্ড প্রদান করা হয় এবং এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় এবং আরেকটি মামলায় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এর আগে
14 জানুয়ারি যে হাইকোর্টে যে জামিন আবেদন করা হয়েছিল সেই মামলায় কিন্তু তিনি খালাস পান। অস্ত্র যে চট্টগ্রামের 10টা অস্ত্র মামলায় তিনি কিন্তু খালাস পান। এরপরে একে একে কিন্তু সব মামলায় তিনি খালাস পেতে থাকেন। তো এর আগে 23 অক্টোবর দুর্নীতির যে মামলাটি রয়েছে সেই মামলা থেকে তিনি কিন্তু খালাস পেয়েছেন এবং তার পরবর্তীতে যে 21 আগস্ট আওয়ামী লীগের যে জ্ঞানের হামলা মামলা রয়েছে সেই মামলায় তার মৃত্যুদণ্ড ছিল, সেই মামলা থেকেও কিন্তু খালাস পান এবং সে তার বন্দি জীবন থেকে কিন্তু খালাস পাওয়ার পর কিন্তু মুক্ত হন। এবং সেই সাথে কিন্তু আজ যে নির্ধারিত সময়ে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকেই এখানে তাকে দুপুরের পরপরই কিন্তু তার কারামুক্তির কথা রয়েছিল এবং সেই সাথে কিন্তু নিয়ম অনুযায়ী এখান থেকে কিন্তু তারা কারামুক্তি হয়েছেন এবং তিনি কিন্তু নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য রয়েছেন এবং নেত্রকোনাবাসী কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। দলীয় নেতাকর্মীরা, বিএনপি, ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখান থেকে কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে উচ্ছ্বসিত ছিল তারা, কিন্তু বাবরের যে মুক্তি কামনা করে তারা কিন্তু আনন্দে তাকে বরণ করে নিয়েছেন। এক প্রকার এখন তিনি তার বাড়ির উদ্দেশ্যে যে নেত্রকোনা রয়েছেন যে আবদুল্লাপুরের এখানে কিন্তু তার যে গাড়িবহর রয়েছেন বাবর সহ নেতাকর্মীরা তাকে নিয়ে কিন্তু মিছিল করছেন এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল করে কিন্তু তারা কিন্তু তাকে বাবরকে কিন্তু বরণ করে নিচ্ছেন। আজ সেই 17 বছর পর কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হলেন। মুন্নি। জি গৌতম, আপনাকে ধন্যবাদ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গৌতম সাহা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় বিজিবির বাধার মুখে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ থাকলেও এখনও রয়েছে তাদের তৎপরতা। বুধবার সেই বিতর্কিত কাঁটাতারের বেড়া জুড়ে হঠাৎই অসংখ্য বোতল ঝুলিয়ে রাখতে দেখা গেছে বিএসএফকে। সীমান্তবাসীর ধারণা, দূর থেকে কাঁটাতারের বেড়ার অস্তিত্ব শনাক্ত করতে এমন পদ্ধতি নিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। লং মার্চটি সকাল 11টায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। লং মার্চের শুরুতে ফেলানি হত্যা সহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। লং মার্চটি কুড়িগ্রামের নাগেশ্বরীর ফেলানির বাড়িতে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে, যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে আমাদের বোন ফেলানির সেই মৃতদেহ ঝুলেছিল, সেটি আমাদের চোখের সামনে কোনো দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে থাকবে। বাগেরহাটের মোংলায় পাথরের স্তূপে ট্রলি উল্টে 2 কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 2টার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রলি মোংলার গাছির মোড় এলাকায় সড়কের উপর স্তূপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এ সময় ট্রলি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যায়। নিহতরা হলেন রকুন উদ্দিন ও দিদার মোল্লা। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। তাদের উদ্ধার করে খুলনা এবং মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো হাইসেন্স কিউ এলইডি টিভি সিরিজ। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এর উদ্বোধন করা হয়। ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি মাইলফলক হিসেবে উল্লেখ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দাইয়ান গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এমন প্রিমিয়ার মানের পণ্য সরবরাহ করার জন্য হাইসেন্সের প্রতিশ্রুতির উপর জোর দেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনির প্রাণহানির পর
অবশেষে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কাতারের দোহায় স্থানীয় সময় বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। এতে প্রাণ গেছে ৩০ জনের। ১৫ মাসের নজিরবিহীন হামলায় ৪৬,০০০ ফিলিস্তিনির প্রাণহানি। তাই এ আনন্দ যেন আর বাঁধ মানছে না। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসের ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যেন সঙ্গী। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উকি দিল আশার আলো। আগামী রোববার থেকে কার্যকর হবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে। স্থানীয় সময় বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সংবাদ সম্মেলনে জানান, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। ১৫ মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। এই আনন্দ বলে বোঝানো যাবে না। গাজায় এমন কোনো পরিবার নেই যারা এক বা একাধিক সদস্যকে হারায়নি। অনেক পরিবার নির্বংশ হয়েছে, তাই গাজার জন্য এই এক বিরাট জয়। এ জয় পুরো ফিলিস্তিনের। আমরা আমাদের পরিবারের সদস্য হারিয়েছি, শুধু তাই নয়, আমাদের নেতারা শহীদ হয়েছেন দীর্ঘ এ যুদ্ধে। তাই আজ এ বাঁধ ভাঙা আনন্দ। আনন্দের বন্যা বইছে তেল আবিবেও। হারানো স্বজনকে একটু দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইহুদি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও আগে দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে, এতেই স্বস্তি প্রকাশ করেছেন তারা। এত কিছুর পরও যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে ৩০ জনের। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে বিকেলে সর্বদলীয় বৈঠক, বিএনপি থেকে যাবে একজন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস, ১৯ জানুয়ারি থেকে কার্যকর। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু, দিনের প্রথম ম্যাচে লড়ছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা ৪টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।